বাংলাদেশে জামাতের ক্ষমতা বাড়ার জন্য বেশ কিছু জেলা যেগুলো অরক্ষিত হয়ে রয়েছে, কোন কোন জেলা অরক্ষিত হয়ে রয়েছে একেবারে আপনাদেরকে দেখাবো। আমরা সোজাসুরি নজর রাখবো কোচবিহার কতটা দূরত্ব দেখুন, 249.45 কিলোমিটারের দূরত্ব। এরপর কোচবিহারের পরে আপনাদের দূরত্ব দেখাবো জলপাইগুড়ির মাত্র 19 কিলোমিটার দূরত্ব হচ্ছে বাংলাদেশ থেকে। আমরা নজর রাখবো দার্জিলিং দিকে, দার্জিলিংও কিন্তু 19 কিলোমিটার দূরত্বে, অর্থাৎ অরক্ষিত হয়ে রয়েছে। স্পেশালি চিকেন স্নেক জায়গাটা কিন্তু যথেষ্ট অরক্ষিত। উত্তর দিনাজপুর 148 কিলোমিটার, খুব সহজে এই রাস্তা পার করা যায়। দক্ষিণ দিনাজপুর মাত্র 30 কিলোমিটার, কোনো ব্যাপারই না পার করা জামাতের জন্য। আর কোন কোন জেলা অরক্ষিত হয়ে রয়েছে আমরা নজর রাখবো, মালদা 38 কিলোমিটার, মাত্র 38 কিলোমিটার, খুব সহজে মালদায় জামাতরা ঢুকে পড়তে পারে, এই আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। মুর্শিদাবাদ 125 কিলোমিটার, কোনো ব্যাপারই না বাংলাদেশ থেকে ঢুকে পড়াটা। এর পরের জেলা থেকে নজর রাখবো আমরা নদিয়া 14 কিলোমিটার, ভাবতে পারছেন হেঁটেই পার হয়ে যাওয়া যাবে। 14 কিলোমিটার হাঁটা কোনো ব্যাপারই না। নজর রাখবো আমরা তারপরের জেলা, একের পর এক জেলা দেখাচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া। এই সবকটি জেলার উপরে কিন্তু রীতিমতো নজর রাখতে হচ্ছে। কেন নজর রাখতে হচ্ছে? নজর রাখতে হচ্ছে তার কারণ এখান থেকে বাংলাদেশ থেকে ঢুকে পড়াটা খুব সোজা, কোথাও তো হেঁটেই চলে ঢুকে যাওয়া যায়। এবং এখান থেকেই আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন এআইএমআইএম নেতা সভাপতি দানিশ আজিজ। দানিশ, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। প্রথমে একটা জিনিস বোঝার চেষ্টা করব, যেভাবে জামাতের শক্তি বাড়ছে আমরা দেখেছি এখানে খারিজি মাদ্রাসার নাম করে বিভিন্ন স্থানীয় শাসক নেতৃত্বের প্রশ্রয় জামাত কিভাবে মাথা চাড়া দিয়েছে। আমাদের রাজ্যের জন্য, আমাদের বাংলার জন্য কতটা বিপদ বাড়ছে বলে আপনি মনে করেন শাসক দলের প্রশ্রয়? দেখুন, জামাত নিয়ে আমাদের মতলব নেই, আমাদের মতলব বাংলাদেশ নিয়ে নেই। আমাদের মতলব শুধু একটাই, দ্যাট আমাদের দেশের ওই যে সীমান্ত বর্ডারগুলো কেন ওটা সিল করা হচ্ছে না। আমি সরাসরি প্রশ্ন করতে চাই এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে কেন আপনারা তো একদিকে বারবার বলছেন অনুপ্রবেশকারীকে ঢুকতে দেবো না, তো কেন দেশের প্রধানমন্ত্রী ওই বর্ডারগুলো যে সব সিল হয়নি সেসব কেন সিল করছেন না? আজকে প্রবলেম কারোরই হবে না, না প্রবলেম মোদী সাহেবের হবে, না প্রবলেম মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে। যদি প্রবলেম হয় সাধারণ জনগণ হবে, সাধারণ জনতার হবে। এনআইএর সিকিউরিটির, ন্যাশনাল সিকিউরিটির উপর প্রশ্ন চলে আসছে। আজকে বাংলাদেশ যেভাবে নিজের বন্ধুত্ব পাকিস্তানের সাথে বাড়াচ্ছে, আর একদিকে দেখছি বাংলাদেশের সীমান্ত এলাকা সেগুলো সিল করা হচ্ছে না। তো আগামী দিন এটা তো ন্যাশনাল সিকিউরিটির উপর প্রশ্ন আসছে, এটা আমাদের সাধারণ জনগণের উপর প্রশ্ন চলে আসছে, ওদের জান প্রাণের উপর প্রশ্ন চলে আসছে। বারবার যখন কেন্দ্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে জমি দেওয়ার জন্য জমি চাওয়া হচ্ছে বারবার, তারপরেও তো কাঁটাতারের জন্য জমি পাওয়া যাচ্ছে না। বলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর বেশি জমি আমি দিতে পারবো না। তাহলে জমিটা না পাওয়া গেলে কাঁটাতারটা বসবে কোথায়? বর্ডারটা সিল হবে কি করে? দেখুন, একটা প্রশ্ন আছে, এটা স্টেট আর সেন্ট্রালের পলিটিক্যাল কনস্পিরেন্সি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র দামোদর দাস মোদী সাহেবকে বসে কথা বলে আলোচনা করে করতে হবে। কিন্তু এরা নিজের মোছের তাও দিয়ে এইরকম করে যাচ্ছে নিজেদের পলিটিক্যাল স্টান্ট চালাবার জন্য, আমি সব থেকে বড় সেরা, আমি সব থেকে বড় শেরনি। এটার জন্য এটা আজ পর্যন্ত সিল হয়নি। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি আগামী দিন আপনি দেখবেন যদি এই রকম করে চলে এই রাজ্যের, বিশেষ করে আমাদের বাংলার যে সীমান্ত এলাকাগুলো সিল হয়নি, তার ফলাফল কারোর খারাপ হবে না, তার ফলাফল শুধু সাধারণ জনগণ পাবে, সাধারণ জনগণ প্রবলেমে আসবে। এই জন্য বলছি আমার তো ভয় আছে। আপনারা এই রাজ্যে গণতন্ত্রের যে সবচেয়ে বড় উৎসব ভোট উৎসব, আর কদিন পরে নির্বাচনের দিনক্ষণ হয়তো ঘোষণা হয়ে যাবে, আপনারা তাতে অংশ নিতে চাইছেন। আপনারা এই রাজ্যের মানুষের কাছে মানে তাদের ত্রাতা হিসেবে দাঁড়াতে চাইছেন। এই রাজ্যে এই বর্ডার সমস্যা, সীমান্ত সমস্যা
ঠিক কী কারণে সেটা আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। আপনি জানি রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে আপনার বাধ্যবাধকতাই হয়তো যার জন্য আপনাকে দুপক্ষকেই দুষতে হচ্ছে, কিন্তু এ রাজ্যে মানুষের হয়ে দাঁড়াতে গেলে আপনার মনে হয় না আপনাদেরও আশু কর্তব্য এই সীমান্ত সিল করার জন্য এ রাজ্যের শাসক দলের কাছে জমি কেন দেওয়া হয় না সেই প্রশ্নটা তোলা? অবভিয়াসলি আমি বলছি তো, আমার তো মনে হচ্ছে যে এই দিদি আর এই মোদি, নরেন্দ্র দামোদর দাস মোদি, এদের কোনো ইন্টারনাল প্ল্যানিং নিশ্চয়ই চলছে। আমার তো মনে হচ্ছে যে এরা বাংলাকে বিক্রি করার চক্রান্ত করছে বাংলাদেশ হাতে, এই জন্য মনে হচ্ছে এটা চলছে। অন্যথা কেন বর্ডারগুলো সিল হবে না? আজকে বাংলাদেশ যেভাবে নিজের বন্ধুত্ব পাকিস্তানের সাথে বাড়াচ্ছে, সেটা নিয়ে তো এটা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন আছে। কারোর ক্ষতি হবে না, আমি বলছি তো বারবার আপনাকে, কারোর ক্ষতি হবে না। ক্ষতি যদি হয় তো সাধারণ জনগণের হবে, ক্ষতি যদি হয় তো বাংলার মানুষের হবে, ইন্ডিয়ার মানুষের হবে, যেটা আমরা কোনোদিন বরদাস্ত করব না। কারণ এই ভারতবর্ষকে যেভাবে আমরা স্বাধীন করেছিলাম, নিজের জান প্রাণ, আমাদের লক্ষ লক্ষ লোক জান প্রাণ দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন, আবার এরা সেই জায়গাটাতে তৈরি না করে দিক, সেটা আমার ভয় আছে। জানিস, ভয় যখন আছে তখন আপনারা মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন না কেন? আপনারা কেন এই রাজ্যের যিনি অভিভাবক তার কাছে যাচ্ছেন না? তার কাছে কেন জিজ্ঞেস করছেন না জমিটা দিন? জমি দিয়ে দেওয়ার পরে আপনারা কেন্দ্রকে অবশ্যই ধরবেন, জমি পাওয়ার পরে অবশ্যই কেন্দ্রকে কাঠগড়ায় তুলবেন, অবশ্যই প্রশ্ন করবেন জমি পেয়ে গেছে এবার কেন কাটাতার দিচ্ছ না? কিন্তু জমিটাও তার জন্য আগে পেতে হবে, আগে তো প্রসেস মেনটেন করে জমি পেতে হবে। আপনারা মুখ্যমন্ত্রীর কাছে কেন যাচ্ছেন না? আপনার প্রশ্ন দিচ্ছি, আপনার আমাদের যে লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন আওয়াইসি সাহেব, উনি বারবার প্রশ্ন উঠিয়েছেন যে বর্ডারগুলো সিল হচ্ছে না কেন। আপনি চলে যান ওই চায়নাতে, যে বর্ডারটা সিল হয়নি, চায়না যে বর্ডার আছে ওটা এখন পর্যন্ত সিল হয়নি। চায়না 22 কিলোমিটার আমাদের দেশে বসে গেছে ঢুকে। সেই কথাটা আমাদের লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন সাহেব সংসদে তুলেছেন। এই বাংলা নিয়ে যে বর্ডারগুলো সিল হচ্ছে না এটা নিয়ে সংসদে তুলেছেন। আমাদের ওইখান থেকে উনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে বারংবার বলে গেছেন, কিন্তু এনারা এই প্রশ্ন থেকে, এই বর্ডার সিলের প্রশ্ন থেকে বারবার এড়িয়ে যাচ্ছেন। আমি জানি না কেন, কিন্তু আপনারা এটা বোঝেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায় কি যে এমন সেটিং করছেন, কি যে এমন করতে চাইছেন জানি না, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এই বাংলাকে, এই ভারতবর্ষকে এরা আবার কোথাও না কোথাও একটা দুর্নীতি দৃষ্টাচারের শিকার বানাচ্ছে, আর নিজের পলিটিক্যাল কনস্পিরেন্সির জন্য আমাদের দেশের ক্ষতি হবে, দেশের জনগণের ক্ষতি হবে মনে হয়। ধন্যবাদ দানিশ, আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম এমএম সভাপতি দানিশ আজিজের জন্য। জনতা উন্নয়ন পার্টির কামাল হোসেন তিনি কি বলছেন একবার শুনবো আমরা এই পুরো বিষয়টি নিয়ে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু জমি ছাড়ে নাই, আর সেই জন্যই বেশি রমরমা বেড়ে গেছে ওপার বাংলা থেকে আসা কিছু দুষ্কৃতী, তাদেরকে হাতিয়ার করেছে মমতা ব্যানার্জি। সারা বাংলাদেশে কোথাও জামাত মানে সামান্যটুকু ভরসা পায়নি সেখানকার মানুষের কাছে, বিশেষ করে সংখ্যালঘু মানুষের কাছে, যারা সম্প্রীতিকে ভালোবাসে এবং ভারতকে ভালোবাসে। সেখানেই কেবল বর্ডার এলাকায় এই রমরমা কেন, এটার মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। জামাতকে পোশাকে এই কারণেই ক্ষমতার জন্য ক্ষমতাশীলই করা হচ্ছে, জামাতকে কাজে লাগিয়ে। সে কারণেই কি কাঁটাতার দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়, জমি দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়? বারবার প্রশ্ন করে যাচ্ছি আমরা। এনে কি বলছেন আইএসএফ এর রাজ্য কমিটির সহ সভাপতি তাপস ব্যানার্জি, আমরা শুনে নেব একবার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার আমলে এই পশ্চিমবঙ্গের মাটিতে এখানকার যে মৌলবাদী সংগঠন বজরং দল আরএসএস এর সংখ্যা দ্বিগুণ প্রচুর বেড়ে গেছে। জামাত শক্তি যেমন আমাদের কাছে ডেঞ্জারাস, আবার ভারতবর্ষের মাটিতে বজরং দল আরএসএসও সেরকম ডেঞ্জারাস। তাই আমরা বলবো যে জাতীয় নিরাপত্তার স্বার্থে, আর মমতা ব্যানার্জি তিনি তো জাতীয় নিরাপত্তা কি ভাববেন, উনি তো মানুষের নিরাপত্তা দিতেই ব্যর্থ।
উনি শুধু জানেন তার চোরেদের কীভাবে নিরাপত্তা দিতে হয়, চোর মন্ত্রীদের নিরাপত্তা দিতে হয়, ওনার পরিবারকে কীভাবে নিরাপত্তা দিতে হয়, সেই নিয়ে উনি ব্যস্ত থাকেন। কাজে ওনার কাছ থেকে জাতীয় নিরাপত্তা আশা করতে পারি না। আমরা দাবি করছি জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং নাগরিক নিরাপত্তার স্বার্থে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব কেন্দ্রকে নিতে হবে। জাতীয় নিরাপত্তা, নাগরিক নিরাপত্তা থেকে কতটা বিপদে আছে দেখবেন। দেখুন একবার আমরা বাংলাদেশের সঙ্গে কতটা সীমান্ত ভাগ করে নিই এবং কতটা অরক্ষিত রয়েছে। চট করে একবার দেখে নিতে চাইবো ভারত বাংলাদেশ সীমান্ত, যার মধ্যে এই সীমান্তটা কিন্তু মূলত আমরা ভাগ করে নিই, অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দারা। কতটা এলাকা এই যে দেখুন লাল করে দেখানো হচ্ছে পুরো ম্যাপটা ধরে। এই টোটাল জায়গাটা, পুরো জায়গাটা হচ্ছে 2217 কিলোমিটার এবং কাঁটাতারহীন সীমান্ত কতটা জানেন? প্রায় 569 কিলোমিটার। খুব কম জায়গা নয়। 569 কিলোমিটার মানে একটা বিশাল বড় জায়গা। 569 কিলোমিটারের ধরুন 230তম কিলোমিটারে প্রহরা রয়েছে। 231তম কিলোমিটারটাকে যদি সামান্য একটু নজরের বাইরে চলে যায়, ওখান থেকেই অনুপ্রবেশ সম্ভব। যে কোনো রকমভাবে অনুপ্রবেশ সম্ভব এই পুরো জায়গাটা দিয়ে। সুতরাং কি ভয়ঙ্কর রকমভাবে আমরা বিপদের মধ্যে রয়েছি। শুধু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দারাই নই, গোটা দেশ আদতে বিপদে রয়েছে। তার কারণ আমরা দেখেছি, আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন কিভাবে এখান থেকে ঢুকে আমাদের রাজ্যকে করিডর করে ঝাড়খণ্ডে গিয়ে জামাইটোলা করেছে এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। অর্থাৎ জনবিন্যাসটাও বদলে দেওয়া হচ্ছে, দুটো রাজ্যে পাশাপাশি বদলাচ্ছে। স্বামী অম্বিকানন্দ মহারাজ কি বলছেন এই জনবিন্যাস বদলে যাওয়া নিয়ে, শুনুন একবার। সীমান্তবর্তী প্রদেশগুলিতে বাংলাদেশে জামাতের জয়ী হওয়াটা ভারতবর্ষের রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নকে কিন্তু অনেক 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 বেশি প্রশ্নের চিহ্নের মুখে ঠেলে দিল। অনেক বেশি নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কাজনক একটা পরিস্থিতি তৈরি হওয়ার মতো একটা ক্ষেত্র তৈরি হলো। এবং সৌজন্যে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের বর্তমান শাসক দল, যারা বিএসএফকে সীমান্তবর্তী প্রদেশে জমি দেয়নি ফেন্সিং করার জন্য, তো সুতরাং এটা রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক একটা বিষয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।